হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। এর আগের দিনে কিন্তু আমরা রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় কি সেটা কমপ্লিট করেছিলাম। রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ে ইস্টনের যে অবদান ছিল সেটা আলোচনা করেছিলাম, এবং আজকে রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ে আলফ্রেড কোবানের অবদান কিন্তু আলোচনা করব। আজকের ক্লাস বা আজকের আলোচনার বিষয়টি শুরু করার আগে আমি তোমাদের একটু বলে নিতে চাই, তোমরা যারা তোমাদের ফার্স্ট সেমিস্টারে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো বা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার একটা পার্ট হতে চাইছো, আমাদের এখানে আরও যারা স্যার ম্যামরা রয়েছেন তাদের কাছে পড়তে চাইছো, তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে কল করে তোমরা কোর্স ফি রিলেটেড তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে, এছাড়া তোমাদের সাবজেক্টস নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু বুঝতে পারছো না, সেই সূত্রেও কিন্তু তোমরা এখানে একবার কল করে নিতেই পারো। ঠিক আছে, আমি আর কথা বাড়াচ্ছি না, কথা না বাড়িয়ে আমি একেবারে আমার আলোচনার যে বিষয় আছে সেখানে কিন্তু আমি ফিরে আসছি। দেখো, এর আগের দিনে আমরা যখন আলোচনা করেছিলাম তখন রাজনৈতিক অবক্ষয় জিনিসটা কি সেটা ক্লিয়ার করেছিলাম, এবং আজকে রাজনৈতিক তত্ত্বের যে অবক্ষয় সেটাই কিন্তু আমরা আলফ্রেড কোবানের যে অবদান রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, দেখো আলফ্রেড কোবান যে অবদানটা রেখে গিয়েছেন সেই ক্ষেত্রে মানে তিনি বলেছেন যে মানে সাবেকি রাজনৈতিক তত্ত্ব যেটা আছে সেটা দর্শন কেন্দ্রিক। ঠিক আছে, মানে দর্শনের উপর নির্ভর করে রয়েছে সাবেকি রাজনৈতিক তত্ত্বটা। আচ্ছা বেশ, কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা অনেকেই এক্ষেত্রে মনে করেন যে দর্শন কেন্দ্রিক রাজনৈতিক তত্ত্বের উপযোগিতা দিনে দিনে কমে আসছে। ঠিক আছে, যারা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রয়েছেন তারা ভাবছেন যে এই যে সমস্ত রাজনীতি বা যে সমস্ত রাজনৈতিক তত্ত্বগুলো দর্শনের উপর বেস করে রয়েছে তার যে পপুলারিটি বলতে পারো সেগুলো কিন্তু দিনে দিনে কিন্তু কমে আসছে। ঠিক আছে, এবং এটা কারা মনে করছেন? এটা মনে করছেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা। বেশ, এবং এদের মধ্যে কোবান, ঠিক আছে, আলফ্রেড কোবান যার অবদান আজকে আমরা জানবো রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়, এদের মধ্যে কিন্তু আলফ্রেড কোবানও একজন ছিলেন যিনি মনে করেছিলেন যে এই যে মানে রাজনৈতিক বা রাজনীতি বা রাজনৈতিক তত্ত্বে যে দর্শনের যে একটা প্রভাব সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে, এবং এদের মধ্যে আলফ্রেড কোবানও একজন ছিলেন। বেশ, এবার আলফ্রেড কোবান একটা খুব সুন্দর কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে বৌদ্ধিক ঐতিহ্যের ধারা বজায় ছিল ততদিন মতাদর্শ ও প্রতিষ্ঠানের ধারণার মধ্যে একটা পারস্পরিক আদান প্রদানের যে সম্পর্ক ছিল সেটা কিন্তু বজায় ছিল। মানে কি বলছে যে বিভিন্ন ধরনের যে মতাদর্শগুলো রয়েছে এবং বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে একটা কানেকশন ছিল। সেটা কোন সময় ছিল? যতদিন পর্যন্ত বৌদ্ধিক ধারণাটা বজায় ছিল। ঠিক আছে, কিন্তু অষ্টাদশ শতাব্দীতে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের ধারণা যত গ্রো হতে থাকলো, যত বিকশিত হতে থাকলো, এর সাথে সাথে কিন্তু এই যে সম্পর্কটা যে ছিল তার ধারণাটা কিন্তু চেঞ্জ হতে লাগলো। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো কি বলা হয়েছে যে গ্রিক রাজনৈতিক মতাদর্শে রাজনৈতিক তত্ত্ব উপস্থিত থাকলেও কোবান এটা লক্ষ্য করেছিলেন যে রোমান যে রাজনৈতিক বা রোমান সাম্রাজ্যের যে রাজনৈতিক তত্ত্ব সেটাই কিন্তু রাজনৈতিক তত্ত্ব যেটা ছিল সেটা কিন্তু অনুপস্থিত ছিল। ঠিক আছে, এবং তিনি এক্ষেত্রে রোমান সাম্রাজ্যের সঙ্গে যে আধুনিক সাম্রাজ্য তার কিন্তু একটা তুলনা করেছিলেন। আচ্ছা বেশ, এবং আলফ্রেড কোবান যিনি ছিলেন তিনি এও আশঙ্কা করেছিলেন যে ভবিষ্যতে যে রাজনৈতিক তত্ত্বটা রয়েছে তার যে অস্তিত্ব সেটা কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, এরকম তিনি একটা আশঙ্কা করেছিলেন, এবং এই জন্য তিনি আধুনিক কালে কিছু পরিস্থিতিকে দায়ী করেছিলেন, যেমন নানান ধরনের যে আমলাতন্ত্রগুলো রয়েছে। ঠিক আছে, এছাড়া সামরিক সংগঠনের বিকাশ, এই সমস্ত কিছুকে কিন্তু আলফ্রেড কোবান একটা দায়ী করেছিলেন যে ভবিষ্যতে কিন্তু এই জিনিসগুলো লুপ্ত হয়ে যেতে পারে। বেশ, এবার দেখো এর পরবর্তীতে কি বলা হচ্ছে যে কোবান কমিউনিস্ট দেশগুলির পাশাপাশি যে গণতান্ত্রিক দেশগুলো রয়েছে, ঠিক আছে, তার রাজনৈতিক তত্ত্ব নিয়েও কিন্তু আলোচনা করেছিলেন। এবং সর্বোপরি আমরা এটা বলতে পারি যে আগের দিনে যখন আমরা ডেভিড ইস্টনের অবদান আলোচনা করেছিলাম এবং আজকে যেহেতু আমরা আলফ্রেড কোবানের অবদান আলোচনা করছি, দুজনের মধ্যে কিন্তু মানে অনেকটা সিমিলারিটিস ছিল। ঠিক আছে, দুজনের মধ্যে মতের কিন্তু অনেক মিল ছিল। কেন এক্ষেত্রে বলা হচ্ছে? দেখো, আমলাতন্ত্র অস্বাভাবিক বৃদ্ধি এবং এর সাহায্যে রাষ্ট্রবিজ্ঞানীদের উদাসীনতা রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে যে বিরোধী মতবাদের সৃষ্টি, সামরিক বাহিনীর ক্রমবর্ধমান ভূমিকা, আন্তর্জাতিক বিশ্বে পরিবর্তনের সঙ্গে
রাজনৈতিক তত্ত্বের পরিবর্তনের অভাব, ঠিক আছে, এই সমস্ত বিষয় কিন্তু রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ের অন্যতম কারণ, এবং এই সমস্ত দিকগুলোও কিন্তু ডেভিড ইস্টন কিন্তু এই সমস্ত দিকগুলিরও কথা বলেছিলেন। ঠিক আছে, তো এই ছিল আজকে তোমাদের মানে ক্লাস বা আমার আলোচনার বিষয় এটাই ছিল আজকে, যে রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় আলফ্রেড কোপম্যানের অবদান কি ছিল। আমি খুব ছোট করে সহজভাবে কিন্তু পুরো ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করেছি, সহজ ভাষায় বলার চেষ্টা করলাম। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। ক্লাসটা শুনে যখন ভিডিওটা শেষ হবে অল্প কিছু হলেও কিন্তু তোমরা বুঝতে পারবে, জানতে পারবে। তো চলো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী দিনে নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।